এই শেখ হাসিনাই কিন্তু দুবার, এইবার নিয়ে দুবার তার আত্মীয়কে সেনাপ্রধান করলেন। প্রথমবার করেছেন উনি 1997 সালে উনি ক্ষমতায় আসার পরে। তখন যে সেনাপ্রধান ছিলেন জেনারেল মাহবুবুর রহমান বিএনপির সরকারের সময় নিয়োজিত। তাকে উনি ১.৫ বছরের মাথায় উনি তাকে অবসরে পাঠিয়ে দেন এবং তার আপন ফুপা তখন উনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করেছিলেন। মোস্তাফিজুর রহমান একজন মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। তাকে উনি অবসরকালীন ছুটি থেকে এনে ফেরত এনে সেনাপ্রধান করেন। অভূতপূর্বভাবে। এটা একটা প্রেসিডেন্স। কারণ উনি ওনার ফুপাকে বেশি বিশ্বাস করতে চেষ্টা করেছেন বা করেছেন। সশস্ত্র বাহিনী কে চালায়? শেখ হাসিনার পক্ষে যিনি চালান মেজর জেনারেল তারেক সিদ্দিকী, যিনি শেখ হাসিনার তালতো ভাই বলি আমরা। এটা হলো শেখ রেহানার দেবর। উনি কেন আজকে ১৬ বছর ধরে প্রতিরক্ষা উপদেষ্টা থাকলেন? উনি যদি আজকে আত্মীয় না হয়ে অন্য কেউ হতেন তাহলে কি উনি দীর্ঘদিন পর্যন্ত এভাবে করে সশস্ত্র বাহিনী পরিচালনা করতে পারতেন? অবশ্যই জেনারেল মুস্তাফিজকে বিধি বহির্ভূতভাবে নিয়ম ভঙ্গ করে অবসর থেকে ডেকে এনে সেনাপ্রধান করা হয়েছে। বিশেষ করে উনি যখন ওনার খালু এবং তাকে সেনাপ্রধান করতে গিয়ে জেনারেল মাহবুবুর রহমান যিনি তখন সেনাপ্রধান ছিলেন তার ৩ বছরের মেয়াদকাল ১.৫ বছরে কমিয়ে এনে তাকে অবসরে পাঠানো হয়। সেনাপ্রধান যিনি হয়েছেন তাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি এবং খুব ইন্টারেস্টিংলি ওনারা সেনাপ্রধান যিনি হয়েছেন ওনারা ১৩ বিএমএ লং কোর্স, আমরা ১১ বিএমএ লং কোর্স। তো সৌভাগ্যক্রমে আমি এই কোর্সটার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং খুব ঘনিষ্ঠ। আমি তাদের কর্পোরাল ছিলাম। এই কারণে পুরো কোর্সের প্রত্যেকটা ক্যাডেটকে ব্যক্তিগতভাবে আমার চেনার সুযোগ হয়েছে। ওয়াকার একজন ভালো ছেলে এবং খুব ভালো একজন ক্যাডেট ছিল। সবকিছু ছাপিয়ে এখন যে প্রসঙ্গটা এসেছে যে কেন সেনাপ্রধান ওনাকে করা হলো, শুধু এখন না, হাসিনা আক্তারও আপনি মনে 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 করতে পারেন কিনা জানি না, যখন বর্তমান সেনাপ্রধানকে নিযুক্ত করা হয় ২০২১ সালে, তখনও কিন্তু আপনি অনুষ্ঠান করেছেন কে সেনাপ্রধান হচ্ছেন। তার আগে যখন আজিজ আহমেদ ছিলেন বিদায়ী সেনাপ্রধান, তখনও কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের নাম বলেছিলাম আপনাকে। আমি ৬-৭ জনের নামের মধ্যে সবচেয়ে টপ লিস্টে তাকে রেখেছিলাম। কারণ উনি শেখ হাসিনার পরম আত্মীয়। আমি এটা বলছি না যে আত্মীয় হলে পরে যে তার যোগ্যতা কমে যাবে বা সে সেনাপ্রধান হতে পারবে না, সেটা আমি বলছি না। তবে বাংলাদেশের রাজনীতিতে জিনিসটি দৃষ্টিকটু দেখায়। এই শেখ হাসিনাই কিন্তু দুবার, এইবার নিয়ে দুবার তার আত্মীয়কে সেনাপ্রধান করলেন। প্রথমবার করেছেন উনি 1997 সালে উনি ক্ষমতায় আসার পরে। তখন যে সেনাপ্রধান ছিলেন জেনারেল মাহবুবুর রহমান বিএনপির সরকারের সময় নিয়োজিত। তাকে উনি ১.৫ বছরের মাথায় উনি তাকে অবসরে পাঠিয়ে দেন এবং তার আপন ফুপা তখন উনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করেছিলেন। মোস্তাফিজুর রহমান একজন মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। তাকে উনি অবসরকালীন ছুটি থেকে এনে ফেরত এনে সেনাপ্রধান করেন। অভূতপূর্বভাবে। এটা একটা প্রেসিডেন্স। কারণ উনি ওনার ফুপাকে বেশি বিশ্বাস করতে চেষ্টা করেছেন বা করেছেন। সেই ফুপার মেয়ে এখন কথা হচ্ছে যে উনি যদি সিনিয়র হয়ে থাকেন, উনি আত্মীয় হলে কেন হতে পারবেন না? আমি কি মোস্তাফিজুর রহমানের কথা বলছেন নাকি ওয়াকারুজ্জামানের কথা বলছেন? ওয়াকারুজ্জামানের কথা আমি বলছি। মোস্তাফিজুর রহমানটা শেষ করিনি আপনাকে। আচ্ছা, সরি। তারপরে উনি যে অবসর থেকে এনে যে করেছেন, এই যে একটা উদাহরণ সৃষ্টি করেছেন, এই উদাহরণটা কিন্তু মানুষের মাথায়, আমাদের মাথায় রয়ে গেছে। যে কারণে যখন জেনারেল আজিজ আহমেদের রিটায়ারমেন্টের সময় এসেছে, আমরা জনগণ এবং যারা সেনাবাহিনীর সদস্য ছিলাম আগে, খোঁজ খবর রাখি, তারা কিন্তু কনফিউজ ছিলাম যে কে হচ্ছে? যোগ্যতা অনুযায়ী হবে নাকি স্বজনপ্রীতি হবে নাকি দলীয় ভাবধারা বা তার পারিবারিক পরিচয় হবে? তখন কিন্তু জেনারেল ওয়াকারকে উনি সেনাপ্রধান করতে ইচ্ছা ছিল কিন্তু করতে পারেননি। কারণ জেনারেল ওয়াকার তৎকালীন 9 ডিভির জিওসি উনি অসুস্থ হয়ে পড়েন এবং তার হার্টের সার্জারি হয়। তারপরে উনি ক্যাটেগরি সি হয়ে যান বেশ কিছুদিনের জন্য। যদিও উনি 9 ডিভির জিওসি ছিলেন। আর্মিতে একটা নিয়ম আছে, ক্যাটেগরি বি, ক্যাটেগরি এ হলে পরে তারা গুরুত্বপূর্ণ পদে প্রমোশন পায় না। এখনো আছে এবং সবসময় ছিল। কিন্তু এই পর্যন্ত ২ জন ব্যক্তি ক্যাটেগরি সি মানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমাদের জেনারেল নাসিম, তিনি সেনাপ্রধান ছিলেন, মুক্তিযুদ্ধে আহত। উনি হয়েছিলেন সেনাপ্রধান। মুক্তিযুদ্ধের অবদানের জন্য উনাকে আমি শ্রদ্ধা জানাই। যদিও পরবর্তীতে উনার কার্যকলাপ কিছুটা বিতর্ক সৃষ্টি করেছিল, উনি একটা কার্মিক কুতে জড়িত ছিলেন। কিন্তু তার মুক্তিযুদ্ধের অবদান অস্বীকার করা যায় না। সেজন্য তাকে সবাই কেউ বিতর্ক করেনি। কিন্তু জেনারেল ওয়াকারকে যে এখন বলা হচ্ছে, আমাদের কলিমুজ্জামান
আমাদের প্রফেসর কলিমুল্লাহ বললেন যে উনি সবচেয়ে সিনিয়র, ওনাকে যদি সিনিয়র করে রাখা হয়, প্রদানের জন্য প্রস্তুত করে রাখা হয়, গ্রাউন্ড ক্রিয়েট করা হয়, তাহলে তো উনি সিনিয়র থাকবেনই। কারণ আমি তখনও বলেছিলাম ২ জন মানুষ তখন নাম এসেছিল, তার মধ্যে একজন আমার কোর্সমেট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শফিক, তাকে দেওয়া হয়নি। তারপরে যখন আরেকজন ছিল, ওয়াকারও ছিল নামে, কিন্তু ওয়াকার ক্যাটাগরি সি হওয়াতে তাকে তখন উনি আনেননি। আর ছিল ১৪ লং কোর্সের জেনারেল সাইফ, উনি এখনো আছেন চাকরিতে, অত্যন্ত যোগ্য কমান্ড অফিসার। আরেকজন ছিলেন জেনারেল মতিউর, উনি ছিলেন ১৩ লং কোর্সে। এই আমাদের ওয়াকারুজ্জামানের কোর্সমেট, তাকে এখন ওয়াশিংটনে পাঠিয়ে দেওয়া হয়েছে, উনি নাই এখন। আরেকজনের নাম এসেছিল জেনারেল আবেদিন, উনি ডিজিএফ এর প্রধান ছিলেন, উনি এখন চাকরিতে নাই। আমরা যা বলতে চাচ্ছি, যদি আপনি কাউকে সেনা প্রদান করতে চান, তাকে আপনি যোগ্যতার ভিত্তিতে যান, কিন্তু নিজের আত্মীয় স্বজনকে অ্যাভয়েড করাটা মনে করি শ্রেয়। তারপরেও আমি আশা করব বর্তমান সেনা প্রধান যিনি হয়েছেন, তিনি একজন অত্যন্ত সৎ এবং যোগ্য অফিসার, আমি তার ট্রেনিং করেছি, আমি জানি। উনি যেন যে শপথ উনি গ্রহণ করবেন, নিঃসংক চিত্তে সকল প্রলোভন, লোভ এবং ব্যক্তিগত ইচ্ছার ঊর্ধ্বে উঠে উনি যেন বাংলাদেশের জাতিকে, বাংলাদেশের দেশকে যেন সেবা দেন, এবং এই ক্ষেত্রে যেন ওনার আত্মীয়তা, শেখ হাসিনার সাথে যে ওনার যে আত্মীয়তা, ওনার ফুফাতো বোনের হাজবেন্ড উনি, এটা যেন কোনো বাধা হিসাবে না দাঁড়ায়। কারণ আমরা জানতে পারছি যে মধ্যবর্তী নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেখানে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, কিন্তু কেন শেখ হাসিনা ওনার ফুফাতো বোনের জামাইকে সেনা প্রদান করলেন, এটা উনি আমরা ভালো করেই জানি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু বিএনপি বা অন্য কোনো দল, এমনকি জাতীয় পার্টি, তারাও কিন্তু কোনো আত্মীয়কে সেনা প্রদান করেননি। আমার সিনেমা ভাইয়ের কয়েকটা কথা আমি একটু টাচ করতে চাই। উনি যথার্থই বলেছেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং প্রত্যেকটা দেশেই নির্বাহী ক্ষমতা যে থাকে করে, কিন্তু এইভাবে একেবারে ওপেনলি নির্লজ্জ ভাবে আপনার নিজের আত্মীয়কে এই সরকার যেভাবে দিয়েছে, ইতিপূর্বের কোনো বাংলাদেশ সরকার এভাবে দেয়নি। আমরা আপনি জেনারেল মঈনের কথা বলেছেন, আমি নিঃসংক চিত্তে স্বীকার করে নিচ্ছি, জেনারেল মঈনুল আহমেদ বেগম খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দার, মেজর সাইদ ইস্কান্দার আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, আমরা একই জায়গায় চাকরি করেছি বগুড়ায়। ওনার কোর্সমেট এবং ঘনিষ্ঠ বন্ধু, দুজনই ফেনীর অধিবাসী, সেই হিসাবে ওনাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, বেশ কিছু মানুষকে ডিঙ্গিয়ে তাকে করা হয়েছিল। কিন্তু মেজর জেনারেল মঈন সে খালেদা জিয়ার আত্মীয় ছিলেন না, পছন্দের মানুষ ছিলেন, এটা আপনি বলেছেন, এটা নরমাল, এটা নাকি দিতে পারে। কিন্তু আত্মীয়কে দেওয়ার যে উদাহরণ সৃষ্টি করেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কে চালায়, শেখ হাসিনার পক্ষে যিনি চালান মেজর জেনারেল তারেক সিদ্দিকী, যিনি শেখ হাসিনার তালতো ভাই বলি আমরা, এটা হলো শেখ রেহানার দেবর, উনি কেন আজকে 16 বছর ধরে প্রতিরক্ষা উপদেষ্টা থাকলেন? উনি যদি আজকে আত্মীয় না হয়ে অন্য কেউ হতেন, তাহলে কি উনি দীর্ঘদিন পর্যন্ত এভাবে করে সশস্ত্র বাহিনী পরিচালনা করতে পারতেন? এটা কি একটা ভালো উদাহরণ? সিনা ভাই, আপনি আমাকে বলবেন প্লিজ। আমি উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করেন, খারাপ উদাহরণ সৃষ্টি করে কেন যাবেন আপনারা? তার মানে কি আত্মীয়র বাইরে কাউকেই উনি আর বিশ্বাস করেন না শেখ হাসিনা? যে যোগ্য, উনি আত্মীয় যত যোগ্যই হোক, তারও তো একটা শেষ আছে। ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ১৫ বছর ধরে একজন ওনার আত্মীয় রয়ে যাবে প্রতিরক্ষা উপদেষ্টা, এবং সেনাবাহিনী প্রধান কে হবে, নৌবাহিনী প্রধান কে হবে, ইত্যাদি কে হবে, কোথায় কে যাবে, এগুলো উনি পরিচালনা করবেন। তারপরেও বলবেন স্বজনপ্রীতি হয়নি। আজকে যদি জেনারেল ওয়াকারকে করা হয়ে থাকে, সে একজন ভালো অফিসার, আমি বারবার বলছি, আমি তাকে ট্রেনিং করিয়েছি, একজন প্রমিসিং এবং গুড অফিসার, ভালো একজন মানুষ, তাকে দেখেছি, আমি যতটুকু দেখেছি, শান্ত শিষ্ট ভালো, সে কোনো পলিটিক্যাল ব্যাপারে এখন পর্যন্ত তার কোনো বক্তব্য জানি না। কিন্তু তারপরেও বিদ্যমান পরিস্থিতিতে শেখ হাসিনার কি উচিত হয়েছে তাকেই ঘুরিয়ে ফিরিয়ে কারিকুলাম করে তাকেই তার জায়গায় যদি জেনারেল সাহিবকে দেওয়া হতো, যে অনাত্মীয় বাট একজন খুব যোগ্য অফিসার, সোর্ড অফ অনার হোল্ডার অফিসার, তাকে তো দেওয়া হয়নি। আমি কিন্তু এই আমাদের যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে না, আমি তাকে পছন্দ করি, কিন্তু কেন তাকে এই তকমাটা নিতে হচ্ছে যে শেখ হাসিনার আত্মীয় হিসেবে? আপনি বলেছেন জেনারেল মুস্তাফিজের কথাটা, আপনি নামটা বলেছেন, অবশ্যই অবশ্যই জেনারেল মুস্তাফিজকে বিধি বহির্ভূত ভাবে নিয়ম ভঙ্গ করে অবসর থেকে ডেকে এনে সেনাপ্রধান করা হয়েছে, বিশেষ করে উনি যখন ওনার খালু, এবং তাকে সেনাপ্রধান করতে গিয়ে জেনারেল মাহবুবুর রহমান, যিনি তখন সেনাপ্রধান ছিলেন, তার ৩ বছরের মেয়াদকাল ১.৫ বছরে কমিয়ে এনে তাকে অবসরে পাঠানো হয়। এটা কি অনিয়ম নয়? প্রধানমন্ত্রীর কি কর্তৃত্ব থাকলেই, প্রধানমন্ত্রীর এখতিয়ার থাকলেই উনি এই ধরনের অনিয়ম করবেন এবং আমরা বলতে পারবো না? উনি কেন জেনারেল মুস্তাফিজকে, ওনার ফুপাকে
একেবারে চাকরি থেকে চলে গেছেন, অবসর আছেন, তার থেকে নিয়ে আসতে হলো। কি হয়ে গেছিল বাংলাদেশে? জেনারেল মোস্তাফিজকে ছাড়া সেনাবাহিনী চলবে না। জেনারেল মোস্তাফিজ একজন ভালো অফিসার, উনি একজন বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা। তারপরেও তার মতো একজন লোককে কেন ডেকে এনে অবসর থেকে দিতে হবে? এবং তার কারণে আরেকজন সেনাপ্রধানের চাকরির মেয়াদ ৩ বছরের জায়গায় ১.৫ বছর করে করতে হবে। এই জবাবগুলো কিন্তু আপনারা দিতে হবে। না দিলে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি থেকে যাবে। সবকিছু যদি হিস, হিস, হুস, হুস বলেন, তাহলে মানুষ বিভ্রান্ত হয় যে আপনারা যে কথা বলেন, কথাগুলো আসল কথাটা বলেন না। নিঃসংকোচিতে বলেন, আমরা আপনাদের কাছে শিখতে চাই। সবাই ভুল মানতে হয়, আমারও ভুল হতে পারে। আমাকে সংশোধন করে দেন। দর্শক বলেছেন যে বিএনপি কেন বেনজিরের এগেইনস্টে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াচ্ছে না? আরেক দর্শক উত্তর দিয়েছেন, আমাদেরকে তো ভাই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই দাঁড়াতে দেয় না, গণতন্ত্রের জন্যই দাঁড়াতে দেয় না। হামলা, মামলা, গুম, খুন করে, প্ল্যানিং করে, জেলখানায় দিয়ে কিছু লোককে বিদেশে নির্বাসিত রেখে কি অবস্থা সরকার সৃষ্টি করেছে। আর বেনজির আহমেদের বিপক্ষে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালেই কি, না দাঁড়ালেই কি? প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানোর আগেই তো বেনজিরকে পার করে দেওয়া হয়েছে। এখন কালকে শুনলাম যে দুদক চেয়ারম্যান বললেন এক অনুষ্ঠানে, আজিজ আহমেদের ভাইদের পাসপোর্টের ব্যাপারে আজিজ আহমেদের কোনো ভূমিকা খুঁজে পাওয়া যায়নি। মানে এর চেয়ে হাস্যকর বক্তব্য দুদকের চেয়ারম্যান যখন বলে, আমরা আশা করতে চাই ভাই, বিশ্বাস করেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই বাংলাদেশের ইনস্টিটিউশন গুলো কাজ করুক। বাংলাদেশে ভালো, ভালো অফিসার এখনো আছে। তারা বিবেকের তাড়নায় সিদ্ধান্ত দিক। তারা সরকারের অনিয়মের ব্যাপারে কথা বলুক। আমি আশা করি, আমি দোয়া করি আল্লাহর কাছে এটা হোক। কিন্তু বাস্তবে এটা হচ্ছে না। হয় না। একটা কোটারি স্বার্থগোষ্ঠী হয়ে গেছে। হয়তো মিলন ভাই এখানে হালুয়া রুটির ভাগ পায় না। উনি দলকে ভালোবাসে এইজন্য কথা বলে। কিন্তু যারা এই দলটাকে ব্যবহার করে ভাগাভাগি করে আজকে দেশকে হালুয়া রুটিতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলা উচিত। আপনারা কথা বলা উচিত, সিনাবার কথা বলা উচিত, কলিমুল্লাহ ভাইয়ের কথা বলা উচিত। কারণ আপনারা বিএনপি আওয়ামী লীগের পক্ষে যেতে হবে না। দেশের জনগণের পক্ষে